নতুন সংবিধানের দাবি বাড়াবাড়ি মনে করে বিএনপি। যমুনা টেলিভিশনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, প্রয়োজনে সংসদে হতে পারে সংবিধান আমরা অ্যাকসেপ্ট করব না, কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। ভুল ত্রুটি যা হয়েছে এগুলোতে অ্যামেন্ডমেন্ট করাই যাবে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। যথাসময়েই ভোট আবারও নিশ্চিত করেছে প্রেস উইং। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় গণ ও ছাত্র অধিকারের বিক্ষোভ। মধ্যরাতে 24 শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ। এক ছাত্রীকে বাসার দারোয়ানের মারধরের অভিযোগ নিয়ে ছড়ায় উত্তেজনা, আহত অর্ধশতাধিক। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সহ রাঘব বোয়ালদের অনিয়ম খতিয়ে দেখতে দুদককে চিঠি, অর্থনীতি ধ্বংসকারীদের শাস্তির তাগিদ। পুরোপুরি যারা এটার সঙ্গে যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত। শুধু এককভাবে একটা পক্ষের বিরুদ্ধে নিয়ে তার থেকে আপনি খুব একটা ফলাফল পাবেন। 1 বছর ধরে আত্মগোপনে যশোরের 185 জনপ্রতিনিধি। রোশানল থেকে মার্চতে কার্যালয়ে ফিরছেন না কেউ, ব্যাহত নাগরিক সেবা। সপ্তাহে একদিন আমার ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন, জনগণের জন্ম নিবন্ধন টোটাল যে কার্যক্রম স্তম্ভিত হয়ে যায়। একটা জনপ্রতিনিধি থাকার পরে যেভাবে জেলা মানে জনগণ সেবা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। কোনোভাবেই নতুন সংবিধান গ্রহণ করবে না বিএনপি, তবে নিশ্চয়তা দেওয়া হবে জুলাই সনদের। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পক্ষ নতুন সংবিধানের নামে বাড়াবাড়ি করছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেসব বাস্তবায়নে বাধা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাকি সব নির্ধারিত হবে পরবর্তী সংসদে। সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিনের নানান জিজ্ঞাসার উত্তর দিয়েছেন বিএনপি মহাসচিব। আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। রাজনীতির মাঠে নানামুখী উত্তাপ। জুলাই সনদের আইনি ভিত্তি কিংবা সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে বাহাস চলছে। নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মতো ইস্যু আছে। এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে, আইনগত ভিত্তি দেবে। বিএনপি মহাসচিব সাফ জানালেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলোর ভাগ্য নির্ধারণ হবে পরবর্তী সংসদে। যেগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সবাই মিলে একমত হয়েছে, ঐকমত হয়েছে, সেগুলো হয়ে যাবে। আর যেগুলো বাকি থাকবে সেগুলো নেক্সট পার্লামেন্টে হবে। তো কমিটমেন্ট আর থাকছে তো, কারণ আমি তো আলটিমেটলি আপনি যা কিছু করতে চান আপনাকে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্ট ছাড়া সংবিধান হবে না, পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট হবে না। গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপি মহাসচিব। বলেন, যা কিছু হবে তা বিদ্যমান সংবিধান অনুযায়ী হবে, প্রয়োজনে ভুল ত্রুটি সংশোধন হতে পারে। নতুন সংবিধান আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। সো উই বিলিভ ইন দ্যাট। ভুল ত্রুটি যা হয়েছে এগুলোতে অ্যামেন্ডমেন্ট করাই যাবে। তো এটা নিয়ে আপনার এই যে যারা বাড়াবাড়ি করছেন নতুন সংবিধান লিখতে হবে, হোয়াই? আমি নিজে বুঝি না আর কি, আমি অ্যামেন্ডমেন্ট করব। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন কিংবা এনসিপির সমমনা বক্তব্যেও আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না বিএনপি মহাসচিব। আমি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখি না। আমি অত্যন্ত আপনার দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা আমার কনভিকশন যে নির্বাচন সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ যতই আমরা দলগুলো এখন ভিন্নভাবে কথা বলুক, সবাই একটা জিনিস উপলব্ধি করেন যে নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি গণতন্ত্রের উত্তরণটা বিলম্বিত হবে, তত বেশি পিপুলের ম্যান্ডেট পাওয়াটা আপনার বিলম্বিত হবে।
মির্জা ফখরুলের মতে সংস্কার বিএনপির সন্তান। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের সবচেয়ে বড় শিকার বিএনপি। তাই দলটির সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আপোষের সুযোগ নেই বলেও মনে করেন মির্জা ফখরুল। আমরা একমত হয়েছি আপনার যে একটু গ্যারান্টি দেওয়া দরকার সে ব্যাপারে, তো সবাই একমত। আমরা আমাদের নিজেদের সন্তানকে কি বিনষ্ট করবো নাকি? সংস্কার তো আমাদের সন্তান। আমি মনে করি এটাকে আপনার ইস্যু করা উচিত না, এটাকে আপনি প্রসেসে আনেন, যতগুলো একমত হচ্ছে রাজনৈতিক দল যেগুলো বিষয়ে সেগুলোকে করে ফেলেন, আর বাকিগুলো আপনি নেক্সট পার্লামেন্টে দিয়ে দেন। রাজনৈতিক কৌশল থেকে দলগুলো যে বক্তব্যই দিক না কেন সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। নির্বাচনে তারা সবাই আসবেন, এটা আমার বিশ্বাস, কারণ আমার অতীত অভিজ্ঞতা থেকে সবকিছু দেখছি। নির্বাচন ক্যাম্পেইন তো সবার আগে জামাত শুরু করেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ও সমসাময়িক বিষয়ে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির তরফ থেকে জানানো হয়েছে তারা সন্ধ্যা 7টা নাগাদ যমুনায় যাবেন। এই বৈঠকের তথ্যসহ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিষয়েও কথা বলেন। জানান, এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পুলিশ ও সেনা সদস্যদের মারধরের শিকার হন তিনি। ঢাকা মেডিকেলে চলছে তার চিকিৎসা। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠকে বসেন কয়েকজন উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত করবে সরকার। এই ঘটনায় জাতীয় পার্টির ভূমিকাও খতিয়ে দেখা হবে। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। প্রেস সচিব জানান, রোববার সার্বিক পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে নির্বাচন। এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। এদিকে আহত নুরুল হক নূর ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি উন্নত চিকিৎসা ও প্রয়োজনে আহতদের দেশের বাইরে পাঠানোর কথা জানান। এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনশিওর করার উনি বলেছেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে যান তিনি। এ সময় বলেন, একজন জাতীয় রাজনীতিকের ওপর যে হামলা হয়েছে তা প্রতিহিংসামূলক। ডক্টর জাহিদ আরও বলেন, 5ই আগস্টের পর প্রশাসনে যারা ঘাপটি মেরে বসেছিল তারাই এই কাজ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নূরের শারীরিক খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। চিকিৎসকরা সবশেষ জানিয়েছেন, জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর। গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। শুক্রবার রাতের ওই হামলায় আহতদের সুচিকিৎসায় অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আশ্বাস দিয়েছেন স্বৈরাচারের দোসররা এখনো যে ঘাপটি মেরে আছে, যেটা সবসময় বিএনপি সহ সকল রাজনৈতিক দল বলে আসছিল, তারা যেমন প্রশাসনে আছে, বিচারালয়ে আছে, আইন শৃঙ্খলা রক্ষার তারা যা আছে তার প্রমাণ রেখেছে গতকালকে। এবং এইটি একটি অশ্বিনী সংকেত বাংলাদেশের গণতন্ত্রকে সুদূর পরাহত করার দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ হামলা চালায় একদল বিক্ষোভকারী। তারা ভবনটির নিচতলায় আগুন দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন।
জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে উত্তেজনা চলছে গত কয়েকদিন ধরে। শনিবার সন্ধ্যায় আবারও হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা ৬টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। তারা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে কার্যালয়ের নিচতলায় আগুন দেয়া হয়। পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জলকামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। জাতীয় পার্টির নেতাকর্মীরা জানায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। গণ অধিকারের লোকজন আসছিল, এসে কি করছে? এসে অতর্কিতভাবে এখানে পুলিশ গার্ডে ছিল, পুলিশে ইট পাটকেল মারানো, পুলিশ একটু পিছু হটছে। তারা এখানে এসে এই তালাটা ভেঙে এই ঘরটার মধ্যে ঢুকে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। বিগত এক বছরের মধ্যে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায় একটি অংশের পৃষ্ঠপোষকতায় আমাদের কার্যালয় ইতিপূর্বে দুবার অগ্নিসংযোগ করেছিল। গতকালও 3বারের মতো এসেছিল। আজকেও যে অগ্নিসংযোগ করতে পারলো তাতে 3য়বারের মতো অগ্নিসংযোগ করলো। আমাদের প্রশ্ন, আমরা কি মধ্যযুগীয় বর্বরতার দিকে ধাবিত হব? বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয় শুক্রবার রাতে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে। এই ঘটনায় জাতীয় পার্টিকে দায়ী করে 48 ঘন্টার মধ্যে দলটিকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এর আগে কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ। কোনো দল নিষিদ্ধ করা অন্য রাজনৈতিক দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, দেশে নব্য মপতন্ত্র সৃষ্টি হয়েছে। লাঠিচার্জের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না, রাস্তায়ও ছিল না, সেখানেও ছিল না। তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। জাতীয় পার্টিকে ব্যান করা, জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া, জাতীয় পার্টিকে দোসর বলা, এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশে নব্য মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে। দেশে গণতন্ত্র হোঁচট খাচ্ছে। এ সময় ভিপি নূরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শেষ হয় মিছিলটি। এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহ নানা স্লোগান দেন নেতাকর্মীরা। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির দাবি জানান নেতারা। অভিযোগ, এই হামলা পরিকল্পিত। জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানেও হয়েছে মশাল মিছিল ও পথসভা। শনিবার রাতে নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার আয়োজন করা হয়। এ সময় নুরুল হক নূরের উপর হামলার নিন্দা সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা। এদিকে হবিগঞ্জে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে কোর্ট মসজিদ এলাকায় শেষ হয়। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। মশাল মিছিল হয়েছে ঝিনাইদহেও। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা পরে পায়রা চত্বরে তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক দল হিসেবে ভিন্নতা থাকতেই পারে, তবে 24-এর গণ অভ্যুত্থানের ব্যাপারে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল এক ও অভিন্ন। এ সময় জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি তোলেন বক্তারা। বিগত 9 বছর গভর্নর ও ডেপুটি গভর্নর, ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক এবং এমডি পদে যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। আর্থিক খাতকে তার খাদের কিনারে নিয়ে যাওয়া কুশীলবদের জন্য আসছে দুঃসংবাদ। অর্থ, বিত্ত এবং অনিয়ম খতিয়ে দেখতে দুদককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ বলছেন, অন্যায় আবদার না শোনায় 11 মাসের মাথায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
15 বছর দীর্ঘ সময়, নানা কৌশলে এই সময়ে ধ্বংস করা হয়েছে আর্থিক খাত, বিশেষ করে লুট হয়েছে ব্যাংকের অর্থ। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের প্রশ্রয়ই ঘটেছে অঘটন। এমনও হয়েছে ব্যাংকারদের সঙ্গে বৈঠক করতে গুলশানের একটি হোটেলে গিয়েছিলেন সাবেক এক গভর্নর, যা ক্ষুণ্ণ করেছে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি। রেকর্ড খেলাপি ঋণ, ইচ্ছামতো টাকা ছাপানো, নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ, অর্থ পাচার, এক পরিবারের একাধিক সদস্য মিলে ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া সহ হয়েছে নজিরবিহীন নানা অনিয়ম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 1 বছরের মাথায় ব্যাংক খাতের অনিয়ম এবং লুটপাটে জড়িতদের শনাক্তে সক্রিয় হয়েছে অর্থ মন্ত্রণালয়। দুদকে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, 18টি বেসরকারি ব্যাংক ও 6টি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের তথ্যাদি সংগ্রহ করতে হবে। থাকতে হবে 2009 সালের 5 আগস্ট থেকে আগস্ট 2024 পর্যন্ত সময়ের কর্মকাণ্ডের ফিরিস্তি। 2019 সালে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে 11 মাসের জন্য চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ। বললেন, অনেক চাপ ছিল, একটি পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠানের অন্যায় আবদার না রাখায় হঠাৎ দেখি দায়িত্বে আমি আর নেই। অনেক টাকা লোন চাইছে, পাওয়ার প্ল্যান্টের লোন চাইছে এক লোকে। 13টা পয়েন্টের উপর আমি ডিসকাস করছি। ডিসকাস করার পরে এভরিবডি ইয়ে করলে যে নাও, আমরা উই শুড নট প্রসিড অন দ্যাট। আফটার দ্যাট এটার পরেই কিন্তু মোড়ামুড়ি শুরু হয়েছে। আমার কোনো আত্মীয় স্বজন কোনোদিন লোন নেয় নেই, দ্যাটস ওয়াই আমার এখানে পরে দেখলাম যে চিঠি আসছে। জানান, অনুসন্ধানের নামে ঢালাও অভিযুক্ত করা হলে বর্তমানে দায়িত্বরতদের মধ্যে তৈরি হবে আতঙ্ক। এমন কিছু করা উচিত না যেটা ত্রাসের সৃষ্টি হয়। ত্রাস, ভয়, ভীতি সংস্কৃতি যদি আসে, তখন কিন্তু ইকোনমি কিন্তু সঠিকভাবে ফাংশন করবে না, তখন কিন্তু নোবডি উইল টেক ডিসিশন। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ফোকলা করা ব্যক্তিদের শাস্তি হওয়া দরকার। এক্ষেত্রে সঠিক তদন্ত হওয়া জরুরি। এখানটায় একটা কালেকটিভ একটা চক্র, দুষ্ট চক্র যেটাকে আমরা বলতে পারি, এই কালেকটিভ দুষ্ট চক্রতে সকলেই এরা জড়িত ছিলেন। কাজেই এই পুরোপুরি যারা এটার সঙ্গে যারা জড়িত, তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত। শুধু এককভাবে একটা পক্ষের বিরুদ্ধে নিয়ে তার থেকে আপনি খুব একটা ফলাফল পাবেন না। অর্থ মন্ত্রণালয়ের চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। দ্রুত সময়ের মধ্যে শুরু হবে খতিয়ে দেখার কাজ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুল জাহির ভুইয়া আনাসের ওপরে সন্ত্রাসী হামলার ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাত 10টা নাগাদ পেশাগত দায়িত্ব পালন শেষে কমলাপুরের উটের খামার সংলগ্ন বাসার সামনে তারা হামলার শিকার হন। হামলাকারীরা 2 সংবাদকর্মীকে রড ও লাঠি দিয়ে মারধর করে। খবর পেয়ে সহকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেন। এরপর হামলাকারী আলী হোসেন, মামুন আহমেদ, শাহিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। আসামিদের ধরতে পুলিশ অভিযান চলছে, এমনটা নিশ্চিত করেছে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাওয়ার ব্যাংক টাইপ কিছু একটা, এটা দিয়ে আমার মাথায় এখানে আঘাত করে, সারা শরীরে আঘাত করে, ওর মারতে মারতে ওরে ফালাই দেয়। পরে ওর হচ্ছে ওয়ালে নিচে একটা কি বস্তু ছিল, ওর সাথে আঘাত হয় এখানে। এরপরে ওরা রড টড নিয়ে আসতেছিল, আমরা কোনো মতে ছুটে দৌড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি ওই জায়গায় চলে যাই। 3 জন এখানে উপস্থিত ছিলেন, পুলিশ তাদের সাথে কথা বলেছে। আমরা ওনাদেরকে সাথে সাথে বলেছি যে 3 জন এখানে উপস্থিত আমাদের হামলায় জড়িত ছিল, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার বা সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। 2 জন সাংবাদিককে মারধর করা হয়েছে, এই সংক্রান্ত আমরা একটা অভিযোগ পেয়েছি, রিটার্ন অভিযোগ পেয়েছি। আমরা নিয়মিত মামলা রুজু করেছি, পরবর্তী তদন্ত সাপেক্ষে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে। মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আহত অর্ধশতাধিক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এক ছাত্রীকে বাসার দারোয়ানের মারধরের অভিযোগ থেকে ছড়ায় এই উত্তেজনা। শনিবার তখন মধ্যরাত, সংঘাত সহিংসতায় রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান ২ নম্বর গেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাতে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাগবিতণ্ডা ও মারধরের অভিযোগ ওঠে। বিষয়টি সহপাঠীদের জানান তিনি। তারপরই ছড়ায় উত্তেজনা। এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে জড়ো হন। লাঠিসোঁটা নিয়ে তারা হামলা চালায় শিক্ষার্থীদের উপর। প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরাও। চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ছোড়া হয় ইট পাটকেল। এভাবে বেশ কয়েক ঘন্টা চলে সংঘর্ষ। রাত ৩টার দিকে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ১ বছর ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন যশোরের ১৮৫ জনপ্রতিনিধি। গণ অভ্যুত্থানের পর থেকেই তাদের দেখা মিলছে না। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের নামে চালিয়েছেন লুটপাট। জনতার রোষানল থেকে বাঁচতে কেউ আর ফিরছেন না নিজ নিজ দপ্তরে। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা, ভোগান্তি পোহাচ্ছে জনগণ। যশোর সদরের আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরুল ইসলাম ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। ক্ষমতার জোর এবং রাজনৈতিক প্রভাবের কারণে ২ বার ইউপি চেয়ারম্যান নির্বাচনে জয়ী হন। স্থানীয়দের অভিযোগ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের শূন্যজোরে থাকায় বেপরোয়া হয়ে ওঠেন শাহরুল। জনপ্রতিনিধি হবার পর এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে তিনি। প্রভাবশালী নেতা ছিলেন সে আওয়ামী লীগের এবং চেয়ারম্যান ছিলেন সে। লাঠিয়াল বাহিনী দিয়ে তার লোকজন অত্যাচার করেছে, নিবারণ করেছে। জনরোষের ভয়তেই আসে না উনি। ওনার হয়তো কিছু দোষ ত্রুটি আছে বা ছিল, সেই কারণে হয়তো পরিষদে আসেন না। শুধু শাহরুলই নন, আত্মগোপনে রয়েছেন জেলার ৪৪টি ইউনিয়নের পাশাপাশি ৮টি উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের জনপ্রতিনিধি। ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের নামে লুটপাট করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সবাই। দীর্ঘদিন অনুপস্থিত এসব দপ্তরের নাগরিক সেবা চালু রাখতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রশাসক নিয়োগ হয়েছে সে পালানোর পরে, কিন্তু একটা জনপ্রতিনিধি থাকার পরে যেভাবে জেলা জনগণ সেবা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। প্রশাসক হয়তোবা সপ্তাহে একদিন আমার ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন। জনগণের নাগরিক সনদপত্র, জনগণের মৃত্যু সনদপত্র, জনগণের জন্ম নিবন্ধন, টোটাল যে কার্যক্রম স্তম্ভিত হয়ে যায়। যদিও কম বিতর্কিত জনপ্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজ নিজ দপ্তরে ফেরার চেষ্টা করেছিলেন। ফ্যাসিস্ট আনিস চেয়ারম্যান এখনো এখানে থেকে গিয়েছিল। এখানকার যে সাধারণ জনগণ তারা একতাবদ্ধভাবে তাকে প্রতিহত করার জন্য তাকে ইউনিয়ন পরিষদ থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের সাধারণ মানুষের সঙ্গে অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছে, যে কারণে মানুষ চাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দোসর এই আনিস চেয়ারম্যান যাতে এখানে না থাকে। মব সৃষ্টি করে কাউকে সরানো রাজনৈতিক দলের কাজ নয় বলে জানান জেলা বিএনপির সভাপতি। হঠাৎ করে ১ নম্বর ত্রিকোণী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের বিএনপির সভাপতি, সেক্রেটারি, অন্যান্য ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এরা আসে আমার ইউনিয়ন পরিষদের তালা ভাঙিয়ে তারা নতুন করে তালা দিয়ে দেয়। সামাজিকভাবে একটি রাজনৈতিক দলের কোনো দায়িত্ব নয় যে কোনো ব্যক্তি বিশেষে পরে মব সৃষ্টি করা বা ক্ষমতায় তাকে বসতে না দেয়। বর্তমানে জেলার ৪৪টি ইউনিয়নে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পরকীয়ার অভিযোগ তুলে গাইবান্ধার সুন্দরগঞ্জে ২ প্রবাসীর স্ত্রী এবং ২ যুবককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। একই দিন আরেক উপজেলায় তালাকের মাধ্যমে আলাদা হওয়া স্বামী স্ত্রীকে খুঁটিতে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পৃথক 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় তোলপাড়। ঘটনা গত ২৬শে আগস্টের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ২ নারী এবং ২ পুরুষকে জুতার মালা পরিয়ে কেটে দেওয়া হচ্ছে তাদের চুল। তবে কি কারণে এমন নির্যাতন তার উত্তরে স্থানীয়রা অভিযোগ করেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের 2 ভাই থাকেন প্রবাসে। 2 ভাইয়ের 2 বউ থাকতেন বাড়িতে একাই। স্বামী না থাকার সুযোগে 2 যুবকের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে। অনৈতিক
শারীরিক সম্পর্কের অভিযোগ তুলে 25 আগস্ট রাতে তাদের আটক করে স্থানীয় কয়েকজন। মহিলারা যে পরক্রিয়া করে ওই দুই ছেলের সঙ্গে, রাত্রে তো ওদের বাসায় কেউ থাকে না। এখন মনে করেন ওই সুযোগে ওই ছেলে দুইটা ডাকছি। আমরা ধরে আর কিছু করি নাই, আগে ধরছি, ধরার পর তারপরে বাকি যা আছে বড়গুলো বুঝে নিছে। শাস্তি আর কি হবে, শাস্তি চ্যাংরা ম্যাংরা মানুষ দিয়েছে, জুতের মালা গালাত দিয়ে দিয়েছে। তবে এক ভুক্তভোগী বলেন মিথ্যা অপবাদ দিয়ে রাতভর মারধর করা হয়েছে। এরপর মাথার চুল কাটা সহ গলায় পরানো হয়েছে জুতার মালা। সামাজিকভাবে হেয় করতেই এমন কর্মকাণ্ড বলছেন ভুক্তভোগীর স্বজনরা। ডাকছিলাম কি খাওয়া দাওয়া করে চলে যাবে, তাতে ওরা যায় হচ্ছে মানুষের মুখ দেখে কইনি কি করবো, ষড়যন্ত্র করছে করি আমার মেয়ে হইলে আমরা ওখানে সংসারই করে খাবার দেন নাই, সেই মনে তো ওই যে মানুষ দিয়ে ধরে দিয়েছিল অপবাদ করছে। চুল কাটি দিয়ে চাইলো, নাড়িয়ে করে দিল, এলে আমি কি করি স্যার, যারা জড়িত এদের আমরা বিচার চাই। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। বিদেশির যারা বউ দুইজন তারাও বলতেছে আমাদের শারীরিক মানসিক ভাবে নির্যাতন, চুল কেটে দেওয়া হয়েছে, ছেলে দুইজনও বলতেছে। যদি তারা কোনো অভিযোগ এরকম থেকে থাকে হয় আমাদের কাছে দেবে বা বিজ্ঞ আদালতে দেবে, দিলে আমরা দেখবো। একই দিন নির্যাতনের পর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে গোবিন্দগঞ্জের রাখালপুরুত সরকারপাড়া গ্রামেও। বউকে তালাক দেওয়ার পরও সম্পর্ক রাখার অভিযোগে স্বামীসহ ওই নারীকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান স্ত্রী শ্যালক সহ কয়েকজনের বিরুদ্ধে। এই মহিলাটা ফগলালির যুদ্ধে খালি আমার স্বামী টানদেনি খালি ফগলালি করে। আমার স্বামী নিয়ে এখন আমার বাপের বাড়িতে আছি স্যার, আমার বাড়ির জায়গা পর্যন্ত নেই স্যার, বাড়ির জায়গা বেঁচে ওই মহিলাকে আমি 1 লাখ টাকা দিছি স্যার। চুলটা খিচে নারী করা হলো, মায়ের কিছু করুক সেটা কোনো দোষ নেই। চুলটা খিচে নারী করে মনে মুখ তুলে ভাজি নিতে গেলে আর বান্ধিছে খিচে সেটাও বান্ধুন, হাতত মনে হয় পাথমুড়ে সহারে পেট বান্ধিছে। এ ঘটনায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5 থেকে 7 জনের নামে মামলা করেছেন ভুক্তভোগী নারীর মা। জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রকৃতপক্ষে হলো কি ওই আগের ডিভোর্সা বই স্বামী নিতে ধনী হয়েছে, তখন গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়েছে যে ওরা সংসার করলো না, তালাক হলো আর বিয়ে দিল। তো আমাদের দাবরা নিতে ওরা কেউ বসতে পারতেছে না, কারণ আমরা তো বলছি যে আমরা এখন অ্যারেস্ট করবো যেহেতু মামলা হয়েছে। দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। 35 বছরের হোসেন আলী 25 বছর ধরেই শিকলবন্দি। একটু খুলে দিলেই সবার অজান্তে চলে যায়, তাই বাধ্য হয়ে শিকল বেঁধে রাখেন বাবা মা। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হোসেন আলী, যা একটি জটিল মানসিক রোগ, তবে সঠিক চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। দুই যুগের বেশি সময় ধরে লোহার শেকলে বন্দী 35 বছর বয়সী হোসেন আলী। সাতক্ষীরার তালা উপজেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা হোসেন মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাধ্য হয়েই শেকল দিয়ে তাকে বেঁধে রাখে পরিবার, তবে সবসময় পাশে থাকেন মা। জন্মের বছর 2 পর পরিবার বুঝতে পারে হোসেনের মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি, তবে অর্থভাবে হয়নি সুচিকিৎসা। 4 বছর পরে তো ওর মনে হয় আপনি বারান্দায় যে খুঁটি, ওই খুঁটির সাথে দড়ি দিয়ে বান্ধা থাকে, যত ওই বড় হয় তত বোঝা যায় যে ও পাগল, কিছু ভালো মন্দ কথা কলেও বোঝে না। 3 ভাইয়ের মধ্যে সবার বড় হোসেন আলী। শেকল খুলে দিলে চলে যায় এদিক সেদিক, তাকে নিয়ে অসহায় দিনমজুর পরিবারটি। ছেড়ে দিলে অন্য জায়গায় চলে যায় যেখানে সেখানে। আমরা এনাকে হাঁটতে চাই না বলে এইভাবে আমরা বেঁধে রাখি। বাইরের থেকে কোনো আজ পর্যন্ত কোনো সাহায্য পাইনি, ইতিপূর্বে অনেকেই দেখে গেছে কিন্তু সাহায্য রাতকে বাড়ায়নি। সে থাকে মা আসবে, বাড়ি আসবে, কাজ কাম গুছাবে, তারপর ভাত পানি খাতে দেবে, যখন জটলে সেখন দিলে, যখন না জটলে দিলে না। হোসেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিকিৎসক বলছেন রোগটি জটিল হলেও সঠিক চিকিৎসায় সুস্থ করা সম্ভব। আমরা অবশ্যই তাকে হেল্প করব, আর্থিকভাবে সহযোগিতা করব, আর পারিবারিকভাবে যদি তাদের অন্য কোনো চাওয়া থাকে তো আমাদের সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে দেওয়া যায়, আমার সর্বোচ্চ মানে সহযোগিতা থাকবে। আশা করা যায় উনি যদি সিজোফ্রেনিয়া আক্রান্ত হয়ে থাকে এবং প্রপারলি উনি ট্রিটমেন্টটা পেয়ে থাকেন 6 মাস থেকে 1 বছরের মতো, তো আশা করি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষ্যমতে ওনাকে সুস্থ করা সম্ভব। সহমর্মিতা নিয়ে হোসেন আলীর পাশে দাঁড়ানোর আহ্বান গ্রামবাসীর।
আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মাদারীপুরে সংযোগ সড়ক না থাকায় ৯৯ মিটার দীর্ঘ সেতুর সুফল থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ। ২০২১ সালে মূল সেতু নির্মাণ কাজ শেষ হলেও ব্যক্তি মালিকানার জমি থাকায় অগ্রগতি নেই সংযোগ সড়কের। দ্রুত কাজ শুরু করে দুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল। এই চিত্র মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে কুমার নদের ওপর ৯৯ মিটার সেতু নির্মাণ করে এলজিইডি। পরবর্তীতে ২০২১ সালের জুন মাসে শেষ হয় মূল সেতুর নির্মাণ কাজ। দক্ষিণ পাশে সেতুর সংযোগ সড়ক থাকলেও উত্তর পাশ খালি। এতে সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচখোলা, রাস্তি, কালিকাপুর সহ অন্তত ৬টি ইউনিয়ন ও মাদারীপুর পৌরসভার একাংশের মানুষ। কোনো মতে একটু বৃষ্টি হইলেই আপনার রাস্তাটা ভাঙা যেতেছে। এদিকে আপনার প্রায় ৪-৫০০ পরিবার আছে, আমরা এদিকে ১০০ পরিবার আছি। এই যে আমাদের বাইক নিয়ে যাতায়াত করতে, এটা মানুষ হেঁটে যেতে পারে না। আমাদের উন্নয়নের জন্য ব্রিজ করছে, সেই ব্রিজ করে যদি আমাদের উন্নয়নই না হয় তাই ব্রিজের কি দরকার? প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা বালু দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও বৃষ্টিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগ বেড়েছে চলাচলকারীদের। জরুরি প্রয়োজনে জেলা সদরে যেতে ঘুরতে হয় অতিরিক্ত ৮ কিলোমিটার সড়ক। আজকে ৩ বছর ধরে একটার আলাদার কাজ করছে, কিন্তু ওই রাস্তাটার কোনো নিয়ন্ত্রণই করে না। কে দিনে হালাই দিল, একবার আনছিল খোয়া পচা খোয়া দিকা পাবলিকে সরাই দিছে, এরপরে এই যে গেছে আর হয় নাই। এলজিইডি বলছে সড়কের অংশে ব্যক্তি মালিকানা জমি থাকায় বাধে বিপত্তি, তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি। ব্রিজের কাজটি শেষ করেছি, কিন্তু রাস্তার পার্টের ভিতরে ব্যক্তি মালিকানা জমি থাকায় ওই ভদ্রলোক জমির মালিক সে কোর্টে কেস দেন। পরবর্তীতে কাজটি ঠিকাদার আর করতে পারেন। সেই ভদ্রলোককে আমি অনেকটা বুঝাইতে সক্ষম হচ্ছি, আমার একটু সময় লাগবে, আশা করি দ্রুত কাজটি রানিং করার সুযোগ পাব। সংযোগ সড়কটির কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মিশরের রাজধানী কায়রোয় যাওয়ার পথে বগি লাঞ্ছিত হয়ে প্রাণ হারিয়েছে ৩ জন, আহত শতাধিক। শনিবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টায় লাইনচ্যুত হয় মার্সা মাতরু নামের ট্রেনটির ৭টি বগি। কর্মকর্তারা জানান ২টি বগি উল্টে যায় সাহারা মরুভূমির পাশেই ফোকা ও জলাল স্টেশনের মাঝের রেলপথে হয় দুর্ঘটনাটি। এখনও জানা যায়নি মূল কারণ। তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান। নিহতদের পরিবারের প্রতি জানান সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করেন তিনি। সম্প্রতি ভারত বাঁধ খুলে দেয় বন্যার পানিতে জলমগ্ন পাঞ্জাব প্রদেশের কারতারপুর করিডোর। পানিতে তলিয়ে গেছে শিখ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। সারা বছর ধর্মীয় আচার পার্বণে মুখর থাকলেও এবার বন্যায় বেহাল সাহিব গুরুদুয়ার। পাঞ্জাবের এই স্থানটিকে শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে গুরুদুয়ারা। সম্প্রতি ভারত বাঁধ খুলে দেওয়ায় বিপজ্জনকভাবে বৃদ্ধি পায় পাকিস্তানের রবি, চেনাব ও সুতলেজ নদীর পানি। বন্যায় তলিয়ে যায় প্রায় ২০০০ গ্রাম। বাদ যায়নি পাঞ্জাব প্রদেশের নরওয়াল জেলার পবিত্র এই ধর্মীয় স্থানটিও। বন্যার পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে গুরুদুয়ারার নিচতলা। ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পরই শিখদের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই গুরুদুয়ারা। এই স্থানেই সমাধিস্থ আছেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব। এই কারতারপুরে জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন তিনি। এ কারণেই ভারত ও পাকিস্তানের শিখদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানটি। গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালে একটি করিডোর চালু করেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় ৪.৭ কিলোমিটার করিডোর দিয়ে ভিসা ছাড়াই গুরু নানকের সমাধি পরিদর্শনের সুযোগ পান ভারতের শিখ ধর্মাবলম্বীরা। তাই সারা বছরই দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকে স্থানটি। পালিত হয় গান, কীর্তন সহ নানা ধর্মীয় আচার। ভারত হঠাৎ বাঁধের পানি ছেড়ে দেওয়ায় বন্যার পানিতে উপাসনালয়টিতে আটকা পড়েন অনেক তীর্থযাত্রী। তাদের উদ্ধারে নামে পাকিস্তানের জরুরি বিভাগের কর্মীরা।
পাকিস্তান সেনাবাহিনী উদ্ধার কাজ পরিচালনা করছে। ডেপুটি কমিশনার আমার সাথেই আছেন। আমরা সকলে মিলে শিখ ভাইদের উদ্ধারে কাজ করছি। এর আগে সর্বশেষ 1980 সালে বন্যার পানিতে জলমগ্ন হয়েছিল এই কারতারপুর সাহিব প্রাঙ্গণ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হঠাৎ কেন বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া? এমপিদের বিপুল ভাতা প্রদানের জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বেতনের বাইরে বাড়ি ভাড়ার জন্য পার্লামেন্ট সদস্যরা পাচ্ছেন বাড়তি $3,000 বেশি, যেখানে ইন্দোনেশিয়ার গড় আয় মাত্র $180। তার উপর রাজনীতিকদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য 580 জন। তাদের প্রত্যেকেই বেতনের বাইরে বাড়ি ভাড়া বাবদ বাড়তি ভাতা হিসেবে পান 5 কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া, যা বাংলাদেশি মুদ্রায় 3,70,000 টাকা। বর্তমান সরকার গত বছরের সেপ্টেম্বরে চালু করে বিতর্কিত এই ভাতা। সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে পার্লামেন্টের সদস্যদের বেতন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মাঝে, যেখানে বলা হয় বেতন ও বাড়ি ভাড়া মিলিয়ে প্রতি মাসে মোট 100 মিলিয়ন রুপিয়া পান এমপিরা, মার্কিন মুদ্রায় যা $6,150। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশ হলেও ইন্দোনেশিয়ার গড় আয় মাত্র $180। রাজধানী জাকার্তায় সর্বনিম্ন বেতন $330 হলেও প্রত্যন্ত এলাকাগুলোতে তা এর অর্ধেক। সেই হিসেবে জাকার্তার সর্বনিম্ন বেতনের প্রায় 10 গুণ বাড়ি ভাড়া ভাতা পান দেশটির এমপিরা। এমনিতে ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ ও প্রশাসনের বিরুদ্ধে রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ। তার উপর এই বিপুল ভাতার জন্ম দিয়েছে ক্ষোভের। মূল্যস্ফীতি ও অতিরিক্ত ট্যাক্সের চাপেও দিশেহারা ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ, আর তাই বিভিন্ন সংগঠনের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে নেমেছে ছাত্র জনতা। আমি সরকারের সব ট্যাক্স পরিশোধ করি, কিন্তু আমি জানি না আমার ট্যাক্সের অর্থ কার কাছে যাচ্ছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যত প্রতিনিধি রয়েছে তারা কেউই জনগণের কথা শোনেন না, যা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় 5 বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি 8% নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে 1 বছর আগে ক্ষমতায় এসেছিলেন প্রাবোও সুবিয়ান্তো। এখনও প্রতিশ্রুতি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেয় জনগণের তোপের মুখে পড়তে হচ্ছে প্রেসিডেন্টকে। চলমান এই বিক্ষোভ প্রাবোও ক্ষমতায় আসার পর দেশটিতে সবচেয়ে বড় আন্দোলন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত স্বর্ণপ্রীতি নিয়ে জোর গুঞ্জন। সম্প্রতি প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে প্রেসিডেন্টকে 24 ক্যারেটের নিখাদ স্বর্ণের বার উপহার দেওয়ায় শুরু হয় এই আলোচনা। উপহার হিসেবে তো বটেই, ওভাল অফিস, হোয়াইট হাউস, এমনকি নিজের ব্যক্তিগত বাসভবনও পুরোটাই সোনালী বর্ণে সাজিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাবধানী হাতে বাক্স থেকে চকচকে স্বর্ণের একটি বার বের করছেন অ্যাপলের সিইও টিম কুক। একটু পেছনে তার চেয়েও চকচকে চোখে বারটির দিকে তাকিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আরও $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিতে ওভাল অফিসে আসেন কুক। তখনই অ্যাপলের লোগো বসানো একটি বাক্স থেকে দামি এ উপহার বের করে তুলে দেন ট্রাম্পের হাতে। এই ঘটনার পর থেকেই আবারও শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্টের ভীষণ এ স্বর্ণপ্রীতি নিয়ে আলোচনা। আমি আপনাকে খাঁটি স্বর্ণের মূল্য বোঝাতে পারবো না। স্বর্ণের উপর কোনো কিছু হয় না। আমার সম্পর্কে ধারণা থাকলে এতদিন আপনার জানার কথা আমি স্বর্ণ কত পছন্দ করি। এটি 24 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি। আমি জানি এটি আসল ও খাঁটি স্বর্ণ। আমার দফতরে এটিরই কমতি ছিল। হোয়াইট হাউস, ওভাল অফিস, ট্রাম্প টাওয়ার, এমনকি ব্যক্তিগত বাসভবন মার এ লাগো। প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সোনালী বর্ণে যেন ঢেকে গেছে সবগুলো জায়গা। এমনকি তাকে দেওয়া উপহারগুলো হয় বেশিরভাগ স্বর্ণ নির্মিত কিংবা সোনালী রঙের। শুধু উপহার হিসাবেই নয়, পছন্দ হলে সোনাদানা কেড়ে নেওয়ার রেকর্ডও রয়েছে প্রেসিডেন্টের। অভিযোগ উঠেছে গেল ফিফা বিশ্বকাপের স্বর্ণ নির্মিত আসল ট্রফিটিও নাকি প্রেসিডেন্টের দখলে। চূড়ান্ত আসর চলাকালীন সময়ই পকেটে পুরেছেন সোনার মেডেল। চলতি বছর ফিফা ক্লাব ফাইনালের ট্রফিটিও স্বর্ণের হওয়ায় তা নিয়ে নেন ট্রাম্প, যার ফলে বিজয়ী দল চেলসিকে দেওয়া হয় নকল ট্রফি। স্বর্ণের প্রতি এই মাত্রাতিরিক্ত ভালোবাসার প্রভাব পড়েছে প্রেসিডেন্টের প্রশাসনিক কর্মকাণ্ডেও। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আদলে পরিকল্পিত গোল্ডেন ডোম কিংবা $5 মিলিয়ন US গোল্ড কার্ড প্রস্তাবনাকেও ধরা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে। সাবরিনা নুসরাত,
যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।